আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হারম্যাথ চ্যাপ্টার 11.3 এর 1 নম্বর পর্বে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণটা পর্বে আমরা স্লোপ or a gradient of a straight line, it means সরলরেখার ঢাল কি এবং একটা সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয়, আজকের পর্বটায় এই সম্পূর্ণ বেসিকটা নিয়ে একটু ডিসকাস করব। সায়েন্সের প্রত্যেকটা ব্রাঞ্চ একটা ডেফিনেশন থেকে স্টার্ট হয়। তাহলে আমরা প্রথমে একটু ডেফিনেশনটা দেখে নেব, যেটা ডেফিনেশনটা কি। ডেফিনেশনে বলা হচ্ছে যে একটি রেখা ভূমি অথবা এক্স অক্ষ, মাথায় রাখবে ভূমি বলা যে কথা, এক্স অক্ষ বলা একই কথা। কারণ আমরা এক্স অক্ষটাকে সবসময় ভূমির সাথে কম্পেয়ার করি। একটা রেখা ভূমি অথবা এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু খাড়া, কতটুকু ঢালু অথবা খাড়া, তার যে পরিমাণটা, তার পরিমাণই হচ্ছে ঢাল। কি বলেছি যে একটা রেখা ভূমি অথবা এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু ঢালু অথবা খাড়া, তার পরিমাণ হচ্ছে ঢাল। এটাকে আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি। একটি সরলরেখা ভূমি और एक्स অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণামিতিক ট্যান কে ঢাল বলে। আমাদের ডেফিনেশনটা বোঝার জন্য আমাদের একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখতে হবে, আদারওয়াইজ আমরা এই ডেফিনেশনটা ক্লিয়ার বুঝবো না। এজন্য আমরা যে কাজ করব, ভূমি বরাবর একটা সরলরেখা নিব, এক্স অক্ষ নিব। তাহলে আমরা ভূমি বরাবর এক্স অক্ষ নিলাম, লম্বালম্বী বরাবর আমরা ওয়াই অক্ষ নিব। এক্স অক্ষের প্রথম যে প্রান্তটা, এটা নাম দিলাম হচ্ছে এক্স প্রাইম, শেষ প্রান্তটা নাম দিলাম হচ্ছে এক্স, এবং এটা নাম দিলাম হচ্ছে ওয়াই, এবং নিচের প্রান্তটা নাম দিলাম ওয়াই প্রাইম। এই দুইটা অক্ষ যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, মিলিত হয়েছে, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ও। এখন আমরা বলতে পারি এক্স প্রাইম ও এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা যদি কেউ একটু ইংলিশে শিখতে চাই, তাহলে আমরা এক্স অক্ষকে বলতে পারি হরিজন্টাল লাইন, ওয়াই অক্ষ বরাবর যে লাইনটা, এটাকে বলতে পারি আমরা ভার্টিক্যাল লাইন, এবং ও যেটা, এটাকে আমরা বলতে পারি অরিজিন। এখন আমি ধরে নাও এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এই বিন্দু যার স্থানাঙ্কটা হচ্ছে x1 y1। আমরা সবাই জানি আমরা যদি দুইটা স্থানাঙ্ক x এর মানটা এবং y এর মানটা
অঙ্ক পাতনের নিয়ম অনুযায়ী যদি আমরা ছক কাগজে এটি স্থাপন করতাম তাহলে এখানে একটা বিন্দু পেতাম, এবং এখানে আমি অন্য আরেকটা বিন্দু চিন্তা করলাম। এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন এই দুইটা বিন্দুকে যদি আমি কানেক্ট করে দিই, আমি সংযোগ করে দিই, তাহলে একটা সরলরেখা পাবো। এখন একটু ভালো করে দেখো, এই সরলরেখাটা কিন্তু দুইটা বিন্দুগামী। আমরা এই চ্যাপ্টারে যে সরলরেখাটা চিন্তা করব সেটা শুধু মাত্র দুইটা বিন্দুগামী সরলরেখা নিয়ে চিন্তা করব। এই সরলরেখাটা, এই যে ভূমি x অক্ষটা আছে, এই x অক্ষের সাথে কতটুকু ঢালুভাবে আছে অথবা কতটুকু খাড়াভাবে আছে, এর যে পরিমাণটা, এটাই হচ্ছে ঢাল। এটা ছিল আমাদের প্রথম ডেফিনেশনটা। আমাদের সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে যে একটা সরলরেখা, এই যে সরলরেখাটা ভূমি অথবা x অক্ষের সাথে, এই ভূমি বরাবর যে অক্ষটা, এটাই আমাদের হচ্ছে x অক্ষ, ধনাত্মক দিকে, ইট মিনস মূল বিন্দু থেকে এই ডান দিকে এটা হচ্ছে x অক্ষের পজিটিভ দিক, এবং মূল বিন্দু থেকে বাম দিকে হচ্ছে x অক্ষের নেগেটিভ দিক। আমরা শুধুমাত্র এখানে পজিটিভ দিক দিয়ে চিন্তা করব যে কোণ উৎপন্ন করে। এখন একটু ভালো করে খেয়াল করো, আমরা কোণের ডেফিনেশন থেকে কি জানি? এই দুইটা সরলরেখা, মনে করো এটা একটা সরলরেখা এবং এটা হচ্ছে অন্য আরেকটা সরলরেখা। এই দুইটা সরলরেখা যে বিন্দুতে মিলিত হবে, ওইখানে যে সিস্টেমটা বা যে অবস্থাটা তৈরি হবে, ওই অবস্থাটাকে আমরা বলি কোণ। তাহলে দেখো, এই যে x অক্ষটা আছে, এই x অক্ষটা আস্তে আস্তে এখানে একটা বিন্দুতে মিলিত হলো, আবার এই সরলরেখাটা সেখানে মিলিত হলো, তার মানে এখানে একটা আমাদের কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের পরিমাণটা যদি পেতে চাই, তাহলে আমাকে শুধুমাত্র x এর পজিটিভ যে দিকটা আছে, তার হচ্ছে x এর পজিটিভ থেকে, মানে আমি যে রেসপেক্টটা ধরবো বা যে সাপেক্ষটা ধরবো, যে রেফারেন্সটা ধরবো, সেটা হবে শুধু x অক্ষের পজিটিভ দিকটা। এই জন্য x অক্ষের পজিটিভ দিক থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, ইট মিনস এভাবে ঘুরবো। ঘুরলে এখানে একটা কোণের পরিমাণ পাবো। এই কোণের যে পরিমাণটা, ওই কোণের পরিমাণের সাথে তুমি একটা ত্রিকোণমিতিক যে অনুপাত ট্যান, এই ট্যানটা লাগাই দাও, তাহলে তুমি একটা মান পাবা, একটা মেজারমেন্ট পাবা। সেটা কি বলা হয়? এই সরলরেখার ঢাল। আচ্ছা, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, একটু খেয়াল করো। আমি ধরে নিলাম যে x অক্ষের, এই যে x অক্ষের যে পজিটিভ প্রান্তটা আছে আর এই সরলরেখাটা এখানে যে কোণটা উৎপন্ন করছে, আমি ধরে নিলাম এই কোণের পরিমাণটা 60 ডিগ্রি। আমি এখানে লিখে ফেললাম সুন্দর করে 60 ডিগ্রি। এখন তারা বলছে ওই যে কোণটা উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানকে, আমরা ত্রিকোণমিতিক অনুপাত 6টা অনুপাতের সাথে পরিচিত। সাইন কস, তারপরে ছিল আমাদের ট্যান, কট, তারপরে ছিল সেক, তারপর হচ্ছে কোসেক। এখানে শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক অনুপাত বলা আছে যে ট্যান, যে যেই কোণটা উৎপন্ন হবে তার ত্রিকোণমিতিক ট্যানকে, সোজা বাংলা ভাষায় যেই কোণটা উৎপন্ন হবে ওই কোণের সাথে ত্রিকোণমিতিক অনুপাত ট্যান লাগাই দাও। লাগাই দেওয়ার পরে এই ট্যান 60 ডিগ্রি একটা মান আছে। কত মান? এই যে দেখো, √3। তাহলে আমরা এই √3টা কি বলবো? ঢাল। এটা কি বলবো আমরা? ঢাল। মাথায় রাখবা, এই ঢালকে ডিফাইন করা হয় m দ্বারা। ইট মিন্স এখানে m এর মানটাই হচ্ছে √3। এখন আমি ধরে নিলাম এই কোণটা মনে করো 45 ডিগ্রি। এই কোণটা আমি ধরে নিলাম যে 45 ডিগ্রি। তাহলে তার সাথে তুমি ট্যান লাগাও। এই ট্যান 45 ডিগ্রি একটা ভ্যালু আছে, কত? 1। তাহলে এটাকে আমরা বলবো ঢাল, বা এটাকে বলবো হচ্ছে আমরা m এর মান। আশা করি এবারে আমি এই ডেফিনেশনটা বোঝাতে পেরেছি। এখন ঘটনাটা এরকম না ঘটে, মনে করো ঘটনাটা অন্যরকম ঘটলো। কিরকম? ধরে নাও এটা হচ্ছে এবার আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। এই প্রান্তের নাম দিলাম x প্রাইম। এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y, এটা হচ্ছে আমার y প্রাইম, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। এখন আমার একটা বিন্দু হচ্ছে, বিন্দুটা মনে করো আমার এখানে আছে। এই বিন্দুটার নাম দিলাম a,
x1 y1 আর এখানে এখন একটা বিন্দু আছে, এটার নাম দিলাম হচ্ছে b, ইট মিন্স এটার স্থানাঙ্ক x2 y2। এখন যদি এই দুইটা বিন্দু আমি কানেক্ট করে দেই, ওটাকে আমরা একটু এই পাশে লিখি। এখন যদি আমরা এই বিন্দুটাকে কানেক্ট করে দেই, তাহলে এখানে একটা সরলরেখা পেয়েছি। এখন এই সরলরেখাটার আমি ঢাল চাচ্ছি, যে এই সরলরেখার ঢাল কত। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু শুধুমাত্র এই যে অরিজিনটা আছে বা মূল বিন্দুটা আছে, এই মূল বিন্দু থেকে x অক্ষের যে পজিটিভ দিকটা আছে, আমরা শুধুমাত্র এই পজিটিভ দিকটা দিই বা এটাকে রেফারেন্স ধরি বা এটাকে সাপেক্ষ ধরে আমরা কোনটা চিন্তা করব। এই জন্য আমরা এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবো এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা মিলে যে কোণটা উৎপন্ন করছে। যেমন দেখো, x অক্ষের পজিটিভ দিক আসছে, এসে এই জয়েন্টে মিলছে, আবার এই সরলরেখা এসে এই জয়েন্টে মিলছে। ইট মিন্স এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে, এই অ্যাঙ্গেলের মানটা কত সেটা একটু বলি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, আমি ধর এটা দেখলেই বোঝা যাচ্ছে যেটা একটা স্থূল কোণ। যেমন এখানে দেখো, এখানে কোণটা দেখলেই বোঝা যাচ্ছে যেটা একটা সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ ইট মিন্স কোণটা এই থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট। আর এখানে একটু ভালো করে তাকাই দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি চাইতে বড়। আই মিন এটা হচ্ছে আমাদের স্থূল কোণ, এটা হচ্ছে আমাদের স্থূল কোণ। স্থূল কোণ। এখন আমি বলে দিলাম যে এখানে আমার 90 ডিগ্রি চাইতে বেশি। আই মিন মনে করো এই কোণের মানটা 180 ডিগ্রি, সরি 180 তো হবে না, মনে করো আমি বলেই দিলাম, মনে করো 95 ডিগ্রি। আমি ধরে নিলাম যে 95 ডিগ্রি। এখন তুমি যদি ক্যালকুলেটর এই 95 ডিগ্রির সাথে কি বলেছিলাম যে ত্রিকোণমিতিক যে অনুপাত তার ট্যান, তার মানে আমরা এখানে এই কোণের সাথে ট্যান নেব। তুমি যদি ক্যালকুলেটরে এই ট্যান 95 ডিগ্রি এই ভ্যালুটা কত সেটা দেখতে চাও, দেখবে যে একটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে। আই মিন 90 এর চাইতে বড় যে অ্যাঙ্গেলটা বা যে কোণটা, প্রত্যেকটা ক্ষেত্রে সে একটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে, মানে ক্যালকুলেটর হিসাব করে একটা নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা বেসিক কনসেপ্ট নিতে পারি যে অ্যাঙ্গেলটা যখন স্থূল কোণ হবে, ইট মিন্স 90 ডিগ্রি চাইতে বড় হবে, তখন ঢাল আই মিন এম এর মানটা তখন কিন্তু নেগেটিভ হবে। আবার যখন অ্যাঙ্গেলটা সূক্ষ্ম কোণ হবে, তখন কিন্তু এম এর মানটা পজিটিভ হবে। দেখো, এই যে আমি একটা রেঞ্জ লিখে রেখেছি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0, 30, 45, 60, 90। tan 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, আর tan 90 ডিগ্রি হচ্ছে আনডিফাইন্ড। ইট মিন্স কোনো ভ্যালু নাই। এখন এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু পজিটিভ। তার মানে যখন অ্যাঙ্গেলটা আমরা সূক্ষ্ম কোণ পেয়েছি, তখন কিন্তু ঢালের মানটা পজিটিভ পেয়েছি। আর এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, যখন আমরা অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি থেকে গ্রেটার দ্যান পেয়েছি, ইট মিন্স স্থূল কোণ পেয়েছি, তখন কিন্তু ঢালের মানটা আমরা নেগেটিভ পেয়েছি। এটা থেকে আমরা একটা বেসিক কনসেপ্ট নিতে পারি, অ্যাঙ্গেলটা যখন সূক্ষ্ম কোণ হবে, আই মিন 90 ডিগ্রি চেয়ে ছোট হবে, তখন ঢাল হবে পজিটিভ। যখন অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি চেয়ে বড় হবে, ইট মিন্স স্থূল কোণ হবে, তখন ঢালের মান হবে নেগেটিভ। অথবা বিপরীত ক্রমে ঢালের মানটা নেগেটিভ হলে ওইখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল সেটা 90 ডিগ্রি চেয়ে বেশি একটা কোণ উৎপন্ন করেছিল। ঢালের মানটা যদি পজিটিভ আসে, তাহলে আমরা বলে দিতে পারি যেখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল সেই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছিল। আশা করি এই বেসিক কথাগুলো আমি বোঝাতে পেরেছি। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করব। তাহলে আমরা এটা একটু মুছে দিলাম। এখন আসো আমরা একটু স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে ঢাল নির্ণয় করে সেটা একটু আমরা দেখব। ঢালটাকে আমরা স্থানাঙ্কের মাধ্যমে এটাকে এক্সপ্লেইন করতে পারি। এর জন্য আমাদের যে কাজ করতে হবে, সিমিলারলি আমাদের একটা এক্স অক্ষ চিন্তা করতে হবে
এবং একটা ওয়াই অক্ষ নিতে হবে। এ প্রান্তের নাম দিয়ে দিলাম এক্স প্রাইম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। এখন আমি একটা বিন্দু চিন্তা করলাম, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4। এই একটা বিন্দু চিন্তা করলাম যার স্থানাঙ্ক হচ্ছে 2,4, এবং বি অন্য একটা বিন্দু চিন্তা করলাম যার স্থানাঙ্ক হচ্ছে 4,8। এখন এটা যদি আমরা গ্রাফে উপস্থাপন করতে চাই, 1 2 1 2 3 4, আমি ধরে নিলাম বিন্দুটা আমি এখানে পেলাম, এই বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2,4, এবং বি বিন্দু হচ্ছে আমাদের 4, তার এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 8। তখন এলাম এই বিন্দুটা আমি এখানে পাইলাম, এটা হচ্ছে আমাদের বি বিন্দু 4,8। আচ্ছা, আমরা কি তাহলে এখানে বলতে পারি না যে এটা x1 এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এবং এটা হচ্ছে আমাদের y2। তাহলে আমরা এই বিন্দু দুইটাকে যদি কানেক্ট করে দেই তাহলে একটা সরলরেখা পাইলাম। আর এখানে একটু বেসিক কথা বুঝে নিতে হবে, যেমন এটা যদি আমার কাছে একটা সরলরেখা হয়, এটা অন্য একটা সরলরেখা, আমি কিন্তু এই সরলরেখাটাকে সোজা এভাবে এনে এই সরলরেখার উপর বসিয়ে দিতে পারি। কারণ আমার কাছে মনে করে এরকম 50টা সরলরেখা আছে, যে সরলরেখাগুলোকে আমি সরাসরি এরকম এনে এই সরলরেখার উপর বসিয়ে দিতে পারি। তাহলে এই সরলরেখাটার রেসপেক্টে, এই যে প্রথম যে সরলরেখাটা আছে এর সরলরেখাটার রেসপেক্টে বাকি 50টা সরলরেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। ব্যাপারটা কেমন, ধরে নাও এই হচ্ছে আমার একটা সরলরেখা, আর এখানেও একটা সরলরেখা, আর এই সরলরেখা দুইটার দূরত্ব সমান, এবং তারা এমন ভাবে আছে যে এই সরলরেখাটাকে সরাসরি এই সরলরেখাটার উপরে বসানো যায়, বা সমান দূরত্ব নিয়ে এমন ভাবে চলছে যে তারা কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না, তখন এই সরলরেখার রেসপেক্টে এই সরলরেখাটাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই এক্স অক্ষে যদি আমি একটা সমান্তরাল সরলরেখা চিন্তা করি, আমি একটা সমান্তরাল সরলরেখা চিন্তা করলাম, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এই রেখাটা। এখন এখানে আমি একটু হিডেন দিলাম, তাহলে আমি কি বলতে পারি না এখান থেকে এই পর্যন্ত এই ভ্যালুটা হবে, এখান থেকে এক্স এর ভ্যালু যেটা হবে সেটাই হবে এখান থেকে এই ভ্যালুটা, কারণ এটার সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। তাহলে দেখো এক্স এর মান 2 এর জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত এসেছিলাম, তার মানে আমি বলতে পারি এখান থেকে এতটুকু মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে যে মানটা এক্স এর মান যেহেতু 2, তার মানে এই মানটা 2, ইট মিন্স এটা বলতে পারি আমরা এটা কার মান, x1 এর মান। এরপরে দেখো পরে যে x এর মানটা ছিল সেই x এর মানটা কত ছিল, 4। এই পর্যন্ত ছিল 2, আবার এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা হচ্ছে আমার কত, 4। ইট মিন্স এই যে 4 এটা হচ্ছে আমার কার ভ্যালু, x2 এর ভ্যালু। এটা যদি আমার x2 ভ্যালু হয়, আমি এই ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লেইন করতে পারি না যে x1 এখানে ছিল, আই মিন এখানে 2 ছিল, সেটা হয়ে গেছে 4। কারণ আমি যদি প্রশ্ন করি যেখানে এই যে x এর যে ভ্যালুটা বা x এর যে মানটা এর কতটুকু পরিবর্তন হয়েছে, আমরা বলতে পারি 2 একক, কারণ আগে ছিল 2 এখন হয়েছে 4। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এ হাঁটতে 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 কোন পর্যন্ত গেল, 4 পর্যন্ত গেল। তাহলে আমরা এই যে 2 থেকে 4 হইল বা সে কতটুকু হাঁটলো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে কিভাবে বের করতে হবে, 4 থেকে 2 মাইনাস করতে হবে। আবার এই জিনিসটাকে আমরা বলতে পারি যে x2 থেকে মাইনাস করেছি আমরা x1। আবার এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি del x। তো হচ্ছে কেন, কোনো কিছুর পরিবর্তনকে এক্সপ্লেইন করার জন্য আমরা একটা সিম্বল ইউজ করি যেটার নাম হচ্ছে del। তাহলে এই যে আমরা আজীবন r3 n রান
এই কথাটা তারা পড়েছি দৌড়ানো, আজকে একটু শিখবো এটার মানে হচ্ছে হাঁটা। আজকে শিখবো যে রান কথার অর্থ হচ্ছে হাঁটা। তার মানে এক্স হাঁটতে হাঁটতে কোন পর্যন্ত গেল, 4 পর্যন্ত গেল, কতটুকু হাঁটলো, 2 একক পরিমাণ হাঁটলো। এটা বের করার সিস্টেমটা কি, এই 4 থেকে 2 মাইনাস করেছি, আই মিন x2 মাইনাস x1, অথবা এটাকে আবার এভাবে এক্সপ্লেইন করা যায় যে x এর পরিবর্তন, ইট মিন্স del x। আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। এখন একটু খেয়াল করুন, আমি যদি এই মূল বিন্দু থেকে চিন্তা করি যে এটা যেহেতু আমাদের y অক্ষ, তাহলে আমি বলতে পারি দেখো তো x এর ভ্যালু 2 এর জন্য এই পর্যন্ত এসেছিলাম, y এর ভ্যালু 4 এর জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত উঠছিলাম। তাহলে আমি কিন্তু এই পর্যন্ত বলতে পারি যে এই পোরশনটুকু হচ্ছে 4। আবার দেখো x এর মান 4 এর জন্য আমরা এই পর্যন্ত এসেছিলাম, y এর ভ্যালু 8 এর জন্য আমরা এই পর্যন্ত উঠেছিলাম। আমি একটু হিডেন দিয়ে বোঝাচ্ছি, এই পর্যন্ত কিন্তু তাহলে 8। আমি আরো সহজে এক্সপ্লেইন করার জন্য এটা থেকে একটা লম্ব টানলাম এই রেখাটার উপরে, মানে এটা লম্ব টানলাম। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই ভ্যালুটা আমি যদি একদম এখান থেকে চিন্তা করি, আমি যদি একটু হিডেন দিয়ে দিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা সেটা কিন্তু 8। কেন? কারণ এই y অক্ষের সমতল সরেখাই কিন্তু এটা। তাহলে y এর ভ্যালু প্রথম ছিল 4, এই যে দেখো y এর ভ্যালু ছিল প্রথমে 4, এটাকে আমরা বলতে পারি y1, সেটা উঠে ভ্যালুটা হয়ে গেছে হচ্ছে আমার 8। এই যে আমার এটাকে বলতে পারি y2, তাহলে ছিল 4 এ উঠে গেছে 8 পর্যন্ত, তাহলে কয় একক উঠেছে, 4 একক উঠেছে। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি যে 8 থেকে যদি মাইনাস করি 4, অথবা এটাকে বলতে পারি y2 মাইনাস হচ্ছে y1, অথবা y স্থানাঙ্কের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা del y দিতে পারি। কত? del y। তাহলে এটাকে বলবো আমরা রাইজ বা ওঠা, রাইজ অথবা হচ্ছে ওঠা। এখন তারা ডালকে এভাবে ডিনোট করছে যে এই রাইজ এবং এই যে রান এর যে অনুপাতটা, এটাকে ডাল বলা যায়। তাহলে আমরা এখানে এই ডালের আরেকটা ডেফিনিশন দিতে পারি যে রাইজ ডিভাইডেড বাই হচ্ছে রান, অথবা আমরা বলতে পারি y অক্ষের পরিবর্তন রাইজ, এটা কি ছিল, y অক্ষের পরিবর্তন বা y স্থানাঙ্কের পরিবর্তন del y ডিভাইড বাই হচ্ছে del x, অথবা ফাইনালি এটাকে লিখতে পারি y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1। তাহলে ফাইনালি আমরা ডালকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি, ডাল m সমান tan থিটা, অথবা y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে x2 মাইনাস x1। মূলত আমরা অঙ্কটা করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করব। যে কোনো সরলরেখা ডাল বের করা সূত্রটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। আমরা এই সূত্রটা একটু মাথায় সেট করে নেব এবং এটা দিয়ে আমরা প্রতিটা অঙ্ক সমাধান করব। আমাদের এখানে শুধুমাত্র আমরা বেসিকটা নিয়ে ডিসকাস করেছি, পরবর্তীতে আমরা অনুশীলনী অঙ্কগুলো পার্ট টু পার্ট আমরা সমাধান করে ট্রাই করব। আল্লাহ হাফেজ।